আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দীর্ঘ বিমানযাত্রা ধকল নেওয়ার মতো অবস্থা নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশে যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার উপর মন্তব্য। ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে দ্রুত ফেরত দিতে এনসিপির আহ্বান। দণ্ডিত ব্যক্তির ইচ্ছা ভারতের কূটনীতিক ভাষা হতে পারে না দাবি। অপকর্মকারীদের লাল কার্ড দেখিয়ে দেবে দেশের মানুষ, বললেন জামাতে আমির। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসররা যায়নি, অভিযোগ। এবং জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ। জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। দীর্ঘ বিমানযাত্রা ধকল নেওয়ার মতো অবস্থায় নেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার বিকেলে ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, সেজন্য বেগম জিয়ার লন্ডন যাত্রায় বিলম্বিত হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসা নিয়ে গুজব না ছড়ানোরও আহ্বান জানান তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার এমন তথ্য জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে। দিনভর উদ্বেগ উৎকণ্ঠার অবসান হলো বিকেলে ব্রিফিংয়ে। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং নিরাপত্তা দুটোই সমান গুরুত্বপূর্ণ বিএনপির কাছে, ব্যাখ্যা করেন ডাক্তার জাহিদ। দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। 23শে নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা যাচ্ছি আক্তার হোসেনের কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আক্তার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে নতুন কোনো তথ্য যদি থাকে সেটি আমাদেরকে জানাবেন। আমাদের সহকর্মী রিজভি সাহেবের রিপোর্ট থেকে আমরা যে তথ্য দিয়েছি, এটি আসলে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট। অর্থাৎ আজ বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী ডাক্তার AZM জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন। তিনি বলেছেন যে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আর কিছুটা উন্নতি হলেও সংরক্ষিত আসলে বলা যায় না। তবে এখন পর্যন্ত দেশি বিদেশি যেসব চিকিৎসা দিয়ে যাচ্ছেন, বিশেষ করে
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন এবং বাংলাদেশের যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবে যে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেই চিকিৎসকদের আপনার চেষ্টা হচ্ছে যে কিছুটা স্থিতিশীল হলে, অর্থাৎ কিছুটা উন্নতি হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটি আসলে চলছে। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন এবং তার সম্মিলিত চিকিৎসা দরকার। এর আগেও তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি রেখে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছিলেন। তার আগে তিনি গত বছর তিনি লন্ডনেও গিয়েছিলেন, সেখানে লন্ডন থেকে তিনি চিকিৎসা করে আবার দেশে ফিরে এসেছেন। অর্থাৎ বিএনপির থেকে বিএনপির মেডিকেল চেয়ারপারসনের মেডিকেল টিম থেকে যে তথ্যটি বলা হচ্ছে যে এরকম পরিস্থিতিতে বেগম জিয়া এটি অতীতেও তিনি পার করেছেন, তবে তখন সম্মিলিত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে এবারও আশা করছেন বেগম জিয়া সুস্থ হয়ে আসবেন। জি, ধন্যবাদ ডাক্তার, আপনি আমাদেরকে সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন। এখানে রিজভির রিপোর্ট থেকে আমরা যেরকমটি জেনেছিলাম অবস্থা সেরকমটি রয়েছে এখন পর্যন্ত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন যে পরিস্থিতির মুখে তিনি নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, বাংলাদেশের সেটি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক অবস্থায় জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশী দেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায়। That's a different issue, isn't it? She came here in a certain circumstance, and I think that circumstance clearly sort of is a factor in what happens to her. But again, that is something in which she has to make up her mind. শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির ইচ্ছায় ভারতের কূটনীতিক ভাষা সাজাতে পারে না। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজধানীতে এনসিপির পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠান। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কথা বলেন নির্বাচন, জোট ও ভারত প্রসঙ্গে। আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনের জন্য যাব না ইনশাআল্লাহ। আমরা নিজেরাই দাঁড়াবো। যে সকল দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের মেরুদণ্ড কোনো বড় দলের কাছে বিক্রি করে দিবেন না। ভারতের প্রতি আমরা বলতে চাই, ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না। যদি ডিস্টার্ব করতে আসেন, এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমরা এখনো কিন্তু কিছু বলি নাই, সব কিছু বন্ধ হয়ে যাবে। লেজ গুটিয়ে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। দলের সদস্য সচিব বলেন, আগের একতরফা নির্বাচনগুলোতে ভারত সরাসরি হস্তক্ষেপ করেছে। কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোনো একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোনো একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। বিএনপি ও জামাত অস্ত্রের মহড়ার প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন একটি বড় পরীক্ষা। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আদর্শ ও অভিযোগহীন নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে।
সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। তিনি দাবি করেন, ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিস্টের কালো ছায়া এখনও যায়নি। বর্তমানে দ্বিগুণ উদ্যমে আরেক দল চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমর রিপোর্ট। নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ। খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, দেশে দেশে বেগম পাড়া গড়ে তুলেছে, কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে, আবার রসিক সিলেটবাসীর কাছে কেউ কেউ কলা পাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। যারা এতদিন নির্বাচন দাবি করেছে, এখন তারাই পিছিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন, তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। একদলীয় শাসনের প্রচেষ্টার নিন্দা জানিয়ে জুলাই সনদের বিরুদ্ধে না ভোট ক্যাম্পেইনারদের জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি করেন দলের অন্য নেতারা। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মাওলানা আব্দুল বাসিত, ইসলামী ঐক্যজোটের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি ও অন্যরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। সারা দেশে জৈব সার ও সমন্বিত বালাইনাশক ব্যবহার করে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠছে। নিরাপদ খাদ্যের তাগিদ অনুভব করে মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামের কৃষকেরা গড়ে তুলেছেন আইপিএম ক্লাব, চর্চা করছেন জৈব কৃষির। তারা বলছেন, ভোক্তারা সচেতন হলে বাজারে জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। মাঠে শীতের সকালের সোনালী আলো, তার মাঝেই ব্যস্ত কৃষকের কর্মচাঞ্চল্য। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী হয়ে উঠেছে জৈব কৃষির একটি সফল গ্রাম। বেশি টাকা দিয়ে জমিনে বেশি সার দিতে টাকা লাগে, এখন জৈব সারটা উৎপাদন করতে আমাদের টাকা লাগে না। যেরকম কচুরি পানা, জমিনের গাছকুড়া, গরুর ফাঁস, এখন আমাদের এখানে 90% মানুষই এই পদ্ধতি করে। খরচ কম, আপনার উৎপাদন বেশি, খাওয়ায় সুস্বাদ বেশি, মানুষের নিরাপদের জন্য, আমরা সুস্থ স্বাস্থ্যের জন্য মানে এরা বুঝতে পারছে। আইপিএম ছাড়াও কৃষকরা শিখছে গ্যাপ, গুড এগ্রিকালচার প্র্যাকটিস বা শুদ্ধ কৃষি চর্চা। এটার ভিতরে মাটির টেস্ট আছে, মাটিটা কি নিয়ন্ত্রণ আছে কিনা, তারপর আমরা যে পানিটা স্প্রে করব ওই পানিটা কি ভেজালটা আছে কিনা পরীক্ষা দিয়ে আমরা ওই পানিটা স্প্রে করতে হয়। রাসায়নিক সারটা এটা থেকে লুজ করে নেয়, আর যে জৈব সারটা খুব টাইট থাকে। এই পরিবর্তনের মূল প্রেরণা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন। এখানে 2টা গ্রুপে 50 জন চাষিকে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে প্রশিক্ষণ দিয়েছি। জৈব সার, তারপর জৈব বালাইনাশক এরা ব্যবহার করে, সেই অনুযায়ী এরা পরিচর্যা করতেছেন এবং এদের ফসল মানে জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃষকরা বুঝতে পেরেছেন আইপিএম বা জৈব পদ্ধতির দিকে এগুলে ভবিষ্যতের কৃষি হবে আরও টেকসই আর লাভজনক। প্রথমত আইপিএম এবং পরবর্তীতে গ্যাপ বা শুদ্ধ কৃষি চর্চার সামান্য কিছু অনুশীলন করে পরিবেশ বান্ধব এবং মানুষের খাওয়ার উপযোগী ফসল যে উৎপাদন করা যায় তার একটা নজির গড়েছেন এই পুকুরপাড়ার কিছু কৃষক। বাংলাদেশে আইপিএম দীর্ঘ সময়ের একটা যাত্রা, কিন্তু সেভাবে সম্প্রসারণ ঘটেনি। এই সময় এসে দাঁড়িয়েছে আবার গ্যাপ। দুটো মিলিয়ে এই দেশের কৃষককে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে খুব শীঘ্রই আমরা নিরাপদ খাদ্যের একটা যোগান পেতে পারি। মুন্সিগঞ্জের বজ্রযোগিনীর পুকুরপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।
কার্টুন ও মিম পেজগুলোর নামে মামলা মত প্রকাশ ও বাক স্বাধীনতার জন্য নতুন হুমকি বলে মনে করেন বিশিষ্টজনেরা। এটি রোধ করা না গেলে উগ্রবাদীরা সুযোগ নেবে বলে মনে করেন তারা। রাজধানীতে এ নিয়ে মতবিনিময়ে বক্তারা বলেন, স্যাটায়ার, মিম ও কার্টুন বাংলাদেশের সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে মত প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। এতে বাধা দেয়া টুটি চেপে ধরার শামিল। তাফহিমুল ইসলামের রিপোর্ট। পৃথিবীর সব দেশেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসাবে জনপ্রিয় মাধ্যম মিম, কার্টুন ও স্যাটায়ার। শোষণ, নির্যাতন আর ক্ষমতাসীনদের জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত রোধ এবং সরকার পতনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিম ও কার্টুন। বাংলাদেশও প্রতিবাদের এই মাধ্যম নতুন নয়। ৯০-এর আন্দোলন ও জুলাইয়ের গণঅভ্যুত্থান সহ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া আন্দোলনে অনন্য মাত্রা যোগ করে গ্রাফিতি ও মিম। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক কোয়ালিশনের আয়োজনে মিম ও কার্টুন মত প্রকাশ নাকি মর্যাদাহানি শীর্ষক মতবিনিময়। অংশ নেয় দেশসেরা লেখক, আইনজীবী, কার্টুনিস্ট, আলোকচিত্রী, সাংবাদিক, শিক্ষাবিদ ও মিম গবেষকরা। সম্প্রতি বেশ কয়েকটি মিম, স্যাটায়ার ও কার্টুন পেজের নামে মামলা করার প্রতিবাদ জানান বক্তারা। খুবই সিরিয়াসলি প্রতিবাদ জানাচ্ছি। মানে ইয়ার্কির বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে এটা হওয়া উচিত না, কারণ আমরা একটা সুন্দর সুস্থ সমাজ চাই। আমাদের একটা নির্ভয় অবস্থান তৈরি করব যে কোনো আমাদের বাচ্চারা যে কেউ একটা মিম বানাতে পারে। একটা স্পেস রাখাটা খুবই দরকার। যে স্পেসটা আমরা দেখছি এই মুহূর্তে এই মামলাটা দিয়ে এটা সংকীর্ণ করার চেষ্টা করা হচ্ছে। বক্তারা বলেন, ক্ষমতাসীনদের প্রশ্ন করার জায়গা তৈরি করে দিতে হবে। আমি বলবো যে বুদ্ধিমান কেউ যদি শাসন করতে যায় বা একটা পাওয়ারফুল জায়গা থেকে কাজ করতে যায়, এটা আসলে ঘটতে দিতে হবে। স্যাটায়ার বা রিডিকিউল বা যেটাই বলি, এই ধরনের প্রশ্ন করার জায়গা তৈরি করা এবং সেই জায়গাটাকে লালন করা। সেটাকে যদি আমরা বিসর্জন দেই, সেটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমাদের একটা সিস্টেমিক গলদ তৈরি হয়ে যাবে। যে কে আসলো সেটা আসে যায় না, যেই আসুক তার পছন্দ ধরবে, কারণ আমরা সেটাকে এগিয়ে নেওয়ার জায়গাটা বন্ধ করে দিয়েছি। ক্ষমতায় যারাই আসুক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক করেছে ৮ নম্বর ওয়ার্ড মতিঝিল থানা বিএনপি। প্রধান অতিথি ছিলেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাস। এ সময় মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, শাহিনুল হক শাহিন, আশরাফুল্লাহ হানিফ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম রনি, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সিনিয়র সহসভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আলমগীর জাহান ভুইয়া, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভানেত্রী রুমা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো গত 17 বছর ডেভেলপ করেছে, আর 5 তারিখের পরে এটা ব্যাপক আকার ধারণ করেছে। অনেকে এটাকে বিএনপির উপরে চালানোর চেষ্টা করে, আসলে না, আসলে কথা ঠিক না। এটা বিএনপি কখনো চাঁদাবাজির প্রশ্রয় দেয় নাই, আর আমার এলাকায় আমার প্রশ্নই ওঠে না। এটা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা 18 আসনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উত্তরের 3 নম্বর সেক্টর খেলার মাঠে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনে বিএনপির মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। মোনাজাতে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের 4র্থ সমাবর্তনে অংশ নেন 2326 জন শিক্ষার্থী। সমাবর্তনে 6 জনকে চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড সহ মোট 27 জন শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ডস দেওয়া হয়। প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর SM.A. ফায়েজ ও রাষ্ট্রপতির পক্ষে শিক্ষার্থীদের সার্টিফিকেট তুলে দেন। সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান M. শামসুল আলম লিটন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য দেন। 11 শতকের মহান বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্করের যশ ও কর্মের যথাযথ প্রতিফলন ঘটিয়ে ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্র্যাজুয়েটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন অতিথিরা। You, the enlightened ones, the more educated ones, can distinguish between
right and wrong in much more astute manner. এবং এই জন্যই তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুদেশের সীমান্তে শুক্রবার রাতভর গোলাগুলি ঘটনায় 4 বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন তালেবান সরকার। তালেবান মুখপাত্র অভিযোগ করেছে পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বলাদকে জেলায় আকস্মিক হামলা চালিয়েছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তরের দাবি আফগান বাহিনী জামান সীমান্তে অযৌক্তিকভাবে আগে গুলি করেছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় ৩রা ডিসেম্বর রিয়াদে শান্তি আলোচনায় যুদ্ধবিরতি বজায় রাখতে রাজি হয় পাকিস্তান ও আফগানিস্তান। তবে শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ না হওয়ায় দুদেশের সীমান্তে আবারও দেখা দেয় উত্তেজনা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশারফ জাইদি বলেছেন, আফগানিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে। এসব হামলার পেছনে আফগান নাগরিকদের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে বলে দাবি ইসলামাবাদের। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের পাল্টা অভিযোগ, শুক্রবার রাতে আগে হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেওয়ার পর পাকিস্তান সীমান্তে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। একুশ বছরে পদার্পণ উদযাপন করল দৈনিক পত্রিকা সমকাল। বিকেলে রাজধানী তেজগাঁওয়ে প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। সমকালে এবারে প্রতিপাদ্য গণতন্ত্র ও বাক স্বাধীনতা। আয়োজনে সমকালকে শুভেচ্ছা জানাতে আসেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সমকালের স্বত্বাধিকারী ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ সহ সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড স্বীকৃতি অর্জন উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে পূর্ণ কল্পনার সুলতানার স্বপ্ন দৃশ্য শিল্প প্রদর্শনী। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর ও কলা কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন করেন সুলতানার স্বপ্নের প্রাসঙ্গিকতা তুলে ধরার চেষ্টা করেন 20 জন শিল্পী। প্রদর্শনীটির সহযোগিতায় রয়েছে লাইব্রেরি উইদাউট বর্ডার্স ও আলিয়াস ফ্রান্সেস। উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অফ অফিস ডক্টর সুজান ভাইস সহ আয়োজকদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে কৃষি সংবাদ। বস্তায় আদা চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কুড়িগ্রামে 3টি উপজেলার 28টি চরের কৃষক। এ পদ্ধতিতে আদা চাষ করে খরচের তুলনায় লাভ প্রায় 8 গুণ। বৃষ্টি, বন্যা এবং বৈরী আবহাওয়ায়ও এই পদ্ধতিতে আদা চাষের ক্ষতির আশঙ্কা নেই, তাই বাড়ছে বস্তায় আদা চাষ। এবারে প্রকৃতি সংবাদ। গাইবান্ধা জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পৌর বাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী। এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
2025 সালের নভেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে $3,891 মিলিয়ন, যা আগের মাসের তুলনায় 1.77% বেশি। তবে গত বছরের একই মাসের তুলনায় 5.54% কম। নভেম্বর মাসে এককভাবে সর্বোচ্চ অবদান রেখেছে তৈরি পোশাক খাত, যা থেকে $3,140 মিলিয়ন আয় হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রধান গন্তব্য থাকলেও রপ্তানি বেড়েছে চীন ও পোল্যান্ডে। অনুষদে ভর্তি পরীক্ষা হয়েছে। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন 33 জন শিক্ষার্থী। শীঘ্রই ফল প্রকাশের প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মিথিলা নাজরিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্যকতার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে, একটি রিট মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মাননীয় আদালত একটি রুল নিশি জারি করেছেন। আমরা সেই রুলের উত্তর দেবার প্রক্রিয়া আছে। অতএব বিষয়টি এই মুহূর্তে বিচারাধীন। আমি এটির গভীরে যাওয়ার আমার সুযোগ নেই। বেলা 11টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12:30 পর্যন্ত। আমার মনে হয় যে আমি চান্স পাবো, আমার এই কনফিডেন্সটা আছে। আমি এখানে জব করি অ্যান্ড পার্ট টাইম পড়াশোনা করি। এমন একটা জব করি যেখানে হচ্ছে পড়াশোনার সুযোগ আছে, যে ইনকাম করি আমি, তার পাশাপাশি পরিবারকে কিছু সাহায্য করতে পারি। সর্বোপরি পরীক্ষাটা হচ্ছে তেমন একটা কঠিন হয়নি, প্রশ্নটা মানসম্মত হয়েছে। কোয়েশ্চেন এবার ইজি আসছে, মোটামুটি দিতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। এমসিকিউ ঠিক আছে, বাট রিটেন টাইপের হার্ড হচ্ছে আমাদের। ভালোই স্ট্যান্ডার্ড হয়েছে, তো আই গেস চান্স পাওয়া আসলে একটু টাফ, তবে আই গেস পাবো। এবছর ব্যবসায় শিক্ষা অনুষদে 1050 আসনে মোট পরীক্ষার্থী 34,062 জন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরীতে এখন 11টি খেলার মাঠ নির্মাণের কাজ চলছে। আগ্রাবাদের এই শিশু পার্ক নতুনভাবে যাত্রা শুরু করল। পর্যায়ক্রমে 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ ও পার্ক তৈরি করা হবে। এ সময় ওয়ান্ডারল্যান্ড গ্রুপের চেয়ারম্যান GM মোস্তাফিজুর রহমান, ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি সেকান্দার মিয়া, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হানিফ সওদাগর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সুস্থ দেহ সুন্দর মন, সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, এই যে কথাটাকে এস্টাবলিশ করে যাতে আমরা আমাদের মনটাকে সুন্দর রাখতে পারি খেলাধুলার মাধ্যমে, সো দ্যাট আমরা 41 ওয়ার্ডে 41টা খেলার মাঠ, পাশাপাশি আমরা যেটা পার্কের কথা আমরা চিন্তা করেছি, এই পার্ক সুস্থ বিনোদনের জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন সে পার্কের থাকে। কবি সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটি 2025-2026 অভিষেক হয়েছে। কবি রাজিউ আলিম নির্বাহী কমিটির সভাপতি ও কবি তৌহিদুল ইসলাম কনক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও কবি ও মানবাধিকার কর্মী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তামিজিয়া স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং কবি ও কথা শিল্পী হালিমা বেগম নির্বাহী সভাপতি নির্বাচিত হন। অনুষ্ঠানে 418তম সাহিত্য সভায় কবি সংসদের সদস্যরা কবিতা পাঠ করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন, নির্বাচনের আগে গণ অধিকার পরিষদের টাকা ও আসন দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি তিনি। জানান, 2-4টি আসনের জন্য গণ অধিকার পরিষদ কারো সঙ্গে জোট করবে না। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, গণ অধিকার পরিষদ এককভাবে 300 আসনে প্রার্থী দেবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। কোন কোন রাজনৈতিক দলের নেতারা ওই পুরানো ফ্যাসিস্টদের মতোই হুমকি ধামকি আধিপত্য বিস্তারের একটা রাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই। প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ। এই প্রতিবাদে পটুয়াখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ
কলাপাড়া ও তালতলি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট যৌথভাবে কুয়াকাটা সৈকতে আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির আয়োজন করে। গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি প্রধান বার্টিন কামাইসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ। অনুষ্ঠানে 200 জন স্বেচ্ছাসেবক সহ উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, বিচ ব্যবস্থাপনা কমিটি, পর্যটন ও পরিবেশ কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া দিনব্যাপী আয়োজনে ছিল জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জারি গান, নৃত্য এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পার্বত্য অঞ্চলে নদী রক্ষা, সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জোর দিয়ে খাগড়াছড়িতে পার্বত্য নদী রক্ষা সম্মেলন হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাতের সভাপতিত্বে টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে পরিবেশ, বন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পার্বত্য অঞ্চলের নদীগুলো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণই নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্য, কৃষি, জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। পাথর লুট সহ পরিবেশ বিরোধী কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন উপদেষ্টা। সম্মেলনে আরও বক্তৃতা করেন নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস.এম. আবু হোমায়রা, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন সহ সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর। জাস্টিন গ্রেভসের ডাবল সেঞ্চুরি, অধিনায়ক শাই হোপের সেঞ্চুরি এবং পেসার খেমার রোচের অপরাজিত হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ড্র করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে 531 রানে বিশাল লক্ষ্যে পাওয়া ক্যারিবীয়রা শেষ পর্যন্ত 6 উইকেটে 457 রান করে ম্যাচ ড্র করে। ক্রাইস্টচার্চে 5 শতাধিক রান তাড়া করতে নেমে 72 রানে 4 উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর শাই হোপ ও জাস্টিন গ্রেভসের পঞ্চম উইকেটে 196 রানের পার্টনারশিপে লড়াইয়ে রসদ পায় ক্যারিবীয়রা। শেষ দিন সকালে 140 রানে হোপ আউট হলে হারের শঙ্কায় পড়ে সফরকারীরা। 277 রানে 6 উইকেট হারানোর পর পেসার খেমার রোচের সঙ্গে গ্রেভস করেন 180 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ। দুজনে মিলে 410 ডেলিভারি মোকাবেলা করে দলকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচান। 564 মিনিট ব্যাট করে 202 রানে অপরাজিত থাকেন গ্রেভস। রোচ করেন 58 রান। 10 ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার জানাচ্ছি। দীর্ঘ বিমানযাত্রা ধকল নেওয়ার মতো অবস্থা নেই বেগম খালেদা জিয়া, জানালেন চিকিৎসক। বিদেশে যাওয়া নির্ভর করছে শারীরিক অবস্থার উপর মন্তব্য। ভারতে থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন, জানালেন এস জয়শঙ্কর। বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চাইলে হাসিনাকে দ্রুত ফেরত দিতে এনসিপির আহ্বান। দণ্ডিত ব্যক্তির ইচ্ছা ভারতের কূটনৈতিক ভাষা হতে পারে না দাবি। অপকর্মকারীদের লাল কার্ড দেখিয়ে দেবে দেশের মানুষ, বললেন জামায়াতের আমির। ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও দোসররা যায়নি, অভিযোগ। এবং জৈব সার ও সমন্বিত বালাই নাশক ব্যবহার করে জনপ্রিয় হয়ে উঠছে চাষাবাদ। জৈব কৃষিতে উৎপাদিত ফল ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রত্যাশা। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।